হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতায়ের রান্নাঘর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজ আমি কি ধরনের রেসিপি নিয়ে এসেছি। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তোমরা আজকের রেসিপিটা কি রেসিপি আছে। আজকের রেসিপিটা হচ্ছে মাটনের পাতলা ঝোল। চলো দেখে নেওয়া যাক আজ আমি এই মাটনের পাতলা ঝোলটা কিভাবে বানিয়েছি। চলো স্টার্ট করছি রেসিপিটা। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দেখতেই পাচ্ছ আমি কুচিয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ আমি সেখানে 6-7টা নিয়েছি, সেটাও কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা টমেটো, এটা আদা রসুনের পেস্ট আছে, এটা নুন আছে। তারপর নিয়েছি কয়েকটা তেজপাতা, গোটা তেজপাতা, এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা লঙ্কার গুঁড়ো, এখানে টক দই, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি মিট মশলা আর হচ্ছে সানরাইজ শাহি গরম মশলা। এটা আমি দোকান থেকে নিয়েছি, তোমরাও দোকানেই পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আলু নিয়েছি, আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা গোটা বড় সাইজের আলুকে 2 পিস করে নিয়েছি। তোমরাও এইভাবে আলুটা নিতে পারো, বা এটা আরও একটু যদি বেশি টুকরো করতে চাও করতে পারো। এবার চলে আসছি আমার রেসিপির প্রধান উপকরণ মাটনটা আমি বাজার থেকে যেরকম সাইজের পিস করে দেয় সেরকম সাইজের পিস করে আমি কাটিয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা মাটনটাকে নর্মাল সাইজের পিস করিয়ে নিয়ে এসেছি। এই মাটনটার মধ্যে এবার আমি আমার উপকরণের সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে মাটনটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেবো। চলো এবার দেখে নিই আমি মাটনটাকে কিভাবে ম্যারিনেট করছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। দেখো দিয়ে দিলাম এই আদা রসুনের পেস্টটা। তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টক দইটা। এরপর একটু 2 মুঠো কুচনো পেঁয়াজ ছড়িয়ে দেবো। আর বাকি পেঁয়াজটা মাটনটা কষানোর সময় দেবো। সব কিছু মাটনের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মাটনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে মাটনটাকে ভালো করে মাখিয়ে নেবে। আমি 1.5 কেজি মাটনে 100 গ্রামের মতন টক দই দিয়েছি। তোমরা যদি চাও 150 গ্রাম বা 200 গ্রাম দিতেই পারো। আর যদি তোমরা চাও একটা পাতিলেবুও দিতে পারো। পাতিলেবু আর টক দই যে কোনো মিটকে নরম হতে সাহায্য করে, তোমরা এটা জানো নিশ্চয়ই। আমি এখানে পাতিলেবুটা এই কারণে স্কিপ করে গেছি, বিকজ আমি মাটনটা প্রেশার কুকারে করব বলে। তোমরা যদি কেউ কড়াইয়ের মধ্যে মাটনটা করতে চাও তো তোমরা পাতিলেবু দিতে পারো। ইজি মাটনটা আরও নরম হয়ে যাবে আর তোমরা ইজিলি কড়াইয়ের মধ্যে ভালোভাবে করে নিতে পারো প্রেশার কুকার ছাড়াই। এরপর আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি নিয়েছি 5 টেবিল চামচ। আমি এই মাটনটা নিয়েছি 1.5 কিলো। 1.5 কিলো মাটনে আমার 5 টেবিল চামচ সর্ষের তেল যথেষ্ট। তোমরা যদি চাও এর থেকে 2-3 চামচ বেশি সর্ষের তেল নিতেই পারো। যে কোনো মিট ম্যারিনেটের সময় সর্ষের তেলটা দিলে ম্যারিনেটটা খুব ভালো হয় আর বাইন্ডিংটাও খুব ভালো আসে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর বাইন্ডিংটা এসেছে। মাটনের মধ্যে আমার প্রতিটা মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি মাটনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। চলো এবার আসছি কড়াইতে দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোর মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই আলুর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ভালো করে আমি আরও উল্টে পাল্টে আর একটু লালচে লালচে বা বাদামি বাদামি করে আমি আলুটাকে ভেজে নেব। এই আলুটা আমার ভাজা হয়ে এসেছে। আলুর কালারটাও দেখতে পাচ্ছ তোমরা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে আলুটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপর আমি চলে যাব পরের স্টেপে দেখে নেব কিভাবে আমি মাটনটা করব। চলো
স্টার্ট করি পরের স্টেপটা। তো বন্ধুরা আমি কোড়া নিয়ে নিয়েছি, কোড়ার মধ্যে 5 to 6 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি এলাচ, দালচিনি আর লবঙ্গ। আমি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে এলাচগুলো না ফেটে যায়। এখানে নিয়েছি আমি সর্ষের তেল, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এই গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে আমি একটু ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুন্দর গন্ধটা যেই বেরিয়ে যাবে তারপর আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, দারুণ একটা সেন্ট বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভাজবো। তোমরাও ঠিক এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজবে পেঁয়াজের মধ্যে থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, যার জন্য রান্নার সেন্টটাও ভালো আসবে না। সেই জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। আমি এখানে 4টে তেজপাতা নিয়েছি, গোটা গোটা 4টে তেজপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এরপর পেঁয়াজ আর তেজপাতাটাকে ভালো করে ভাজবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় বাদামি বাদামি হয়ে এসেছে। তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমি মাটন রান্নায় কেন এত কম পরিমাণে তেল দিয়েছি, শুধু পেঁয়াজটা ভাজার মতন তেল কেন দিয়েছি। এক তো মাটনের মধ্যে প্রচুর চর্বি থাকে, মাটন তেল ছাড়ে অনেকটা, আর আমি মাটনটা ম্যারিনেটের সময় আমি তার মধ্যেও অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। সেই জন্য আমি এই পেঁয়াজটা ভাজার সময় কম পরিমাণে তেল দিয়েছি। আমার এই পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়েও গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাটনটা তুলে দেবো, ম্যারিনেট করা মাটনটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে, মাটনটা কতটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজটার মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে এই ভাজা পেঁয়াজটার সাথে ম্যারিনেট করা মাটনটাকে মিশিয়ে নেবো। তারপর আমি এই মাটনটাকে ভালো করে হাই ফ্লেমে কষাবো যতক্ষণ না পর্যন্ত ম্যারিনেট করা মাটনটার মধ্যে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা না গলে যাচ্ছে। পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত আমি এই মাটনটাকে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাটনটার কালারটা কত সুন্দর এসেছে। মাটনটা আমি যেহেতু হাই ফ্লেমে রান্না করছি সেহেতু বারবার নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ তলায় যাতে না ধরে যায়, মানে কড়ার তলাতে যাতে মশলাটা না বসে যায় বা ধরে যায়। যে কোনো রান্নাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে রান্না করলে সেই রান্নার টেস্টটাও ভালো আসে। আর মিটকে তো একটু ভালো করেই কষাতে হয়, সে যে কোনোই মিট হোক না কেন, চিকেনই হোক বা মাটনই হোক না কেন, একটু ভালো করে কষিয়ে রান্না করলে টেস্টটাও ভালো আসে। তো বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা তোমরা ফেসবুকেতে তিতায়ের রান্নাঘর পেজটাকে ফলো করো, ওখানেও নিত্য নতুন ভিডিও আপলোড হয়। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করার পরে এই রান্না করা মাটনটার মধ্যে আমি মিনিট 10 জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এরপর কড়া থেকে ঢাকাটা খুলে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর আমি দিয়ে দিলাম গরম মশলাটাও। আমি এই গরম মশলাটার সাথে মিট মশলাটাও অ্যাড করে দিয়েছি। এরপর এই টমেটো আর মিট মশলাটাকে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় চাইলে তোমরা নুন আর ঝালটা চেক করে নিতে পারো, যে যার স্বাদ মতো নুন আর ঝালটা দিয়ে দিতে পারো। আমার এই রান্নায় একটু নুনটা কম হয়েছিল বলে আমি এর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, আর রান্নার চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজটাও ভালো নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কড়ার মধ্যে আমার সম্পূর্ণ আলুটা দেয়া হয়ে গেছে। এরপর আমি আলু আর মাটনটাকে ভালো করে কষিয়ে নেব।
আলুর সাথে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও ভালোভাবে মশলাটা ঢুকে যায়। মাটনের আলু কার না খেতে ভালো লাগে বলো? গরম গরম ভাতে মাটনের পাতলা ঝোল আর এই আলু, আর কিছু লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাটনের পরিমাণটা একটু বেশি হওয়ায় আর আলুটা দেওয়ার পরে আরেকটু বেশি হয়ে গেছে। আমার খুন্তি নাড়তেও একটু অসুবিধা হচ্ছে, তাও চেষ্টা করছি ভালো করে খুন্তি নাড়ার, যাতে মাটনের সাথে ভালো করে জলটা মিশে যায়। কি দারুণ কালারটা এসেছে বলো বন্ধুরা, দেখে লাগছে না খুব লোভনীয়? এরপর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচিটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি প্রেসার কুকার রেডি করে নিয়েছি। এই মাটনটা একটু ফুটে গেলে তারপর আমি এটা কড়াই থেকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাটনটা ভালো করে ফুটে গেছে। এরপর আমি এটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। মাটনটা আমার প্রেসার কুকারের মধ্যে ঢালা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেবো, যাতে জলটা প্রেসার কুকারের নিচ পর্যন্ত চলে যায়। তারপর আমি প্রেসার কুকারটাকে এঁটে দেবো। এঁটে দিয়ে আমি 8 থেকে 9টা সিটি দেবো, যাতে মাটনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাটনের পরিমাণ বেশি থাকার জন্য আমি 8 থেকে 9টা সিটি দিচ্ছি। তোমাদের পরিমাণ যদি কম থাকে তো তোমরা 5 থেকে 6টা সিটি দিতেই পারো। চলো বন্ধুরা, আমার মাটনের পাতলা ঝোল রান্না হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা খুলে দেখি কিরকম রান্না হয়েছে। সেন্টটা দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, এই মাটনটা অনেকটা সফট হয়েছে, জুসি হয়েছে। আমার তো দারুণ লাগলো। তোমরাও বাড়িতে এইভাবেই রান্না করো। তোমাদের কীরকম লাগলো রান্না করে তোমরা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।